নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বীরভূমের বাঘ কেষ্ট মণ্ডল জামিনে মুক্তি পেয়েছেন। সম্ভবত পুজোর আগেই তিনি বোলপুরে তার নিচুপট্টির বাড়িতে সকন্যা প্রত্যাবর্তন করবেন। তিহার জেল থেকে বেরোনোর পর তাকে বীরের মর্যাদা দিয়ে তৃণমূল বরণ করবে কিনা সেটা এখনো জানি না, কিন্তু বীরভূমের মাটিতে পা রাখলেই যে অকাল দীপাবলি শুরু হয়ে যাবে বীরভূমে, সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ইতিমধ্যেই বুড়িভোজ, সবুজ আবির, মিষ্টিমুখ সবকিছুই চলছে। মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন নির্বাচনী প্রচারে যে কেষ্ট পুজোর আগেই সম্ভবত মুক্তি পেয়ে যাবে। তার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলেছে। তাই কেষ্ট এবং তার কন্যা সুকন্যা মণ্ডল, অনেক শর্ত আরোপ করেছে আদালত, তারা মুক্তি পাচ্ছেন। দেখুন, আইনের একটা কথা আছে, জেল ইজ অ্যান এক্সেপশন, বেল ইজ দ্য রুল। অনুব্রত মণ্ডল 2022 অগাস্ট মাস থেকে জেলবন্দি ছিলেন। প্রথমে আসানসোলের সংশোধনাগারে, তারপর দিল্লির তিহার জেলে। তার কন্যাকেও গ্রেপ্তার করা হয়েছিল, তার চার্টার্ড অ্যাকাউন্ট মনীষ কোঠারি তাকেও গ্রেপ্তার করা হয়েছিল। সবাই জামিন পেয়েছেন। এখন কেষ্ট জামিন পেলেন। তার দেহরক্ষী সায়গাল এখনো জামিন পাননি, সম্ভবত তিনিও পেয়ে যাবেন। অনুব্রতর আইনজীবীদের যুক্তি, বিচার শুরু হতে দেরি আছে, চার্জ গঠন করতেও সময় লাগবে। ইতিমধ্যেই 2 বছর কেষ্টমণ্ডল জেল কেটে ফেলেছেন, তাই আর তাকে জেলবন্দি করে রাখার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, 2 বছর কেষ্টমণ্ডল ছিলেন জেলে। এখন চার্জ গঠন করে নিম্ন আদালত থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে। তাতে তিনি যদি দোষী সাব্যস্ত হন, বিচারক যা রায় দেবেন সেই রায়কে মানতে হবে। কিন্তু আপাতত অনুব্রত স্বস্তি, আপাতত তৃণমূলের স্বস্তি। দেখুন, অনুব্রত মণ্ডলের উপর মুখ্যমন্ত্রীর আশীর্বাদের হাত ছিল। মুখ্যমন্ত্রী নিজে কখনো সেটাকে গোপন করেননি। তিনি বলেছেন যে কেষ্ট খুব ভালো ছেলে, ওর মাথায় একটু অক্সিজেন কম যায় বলে ও মাঝে মধ্যে এসব কথা বলে ফেলে। মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন, কেষ্ট তাকে বলেছিল, জানো দিদি, তোমার বৌমা খুব অসুস্থ, তো তোমার বৌমা আমায় বলেছে তুমি দিদির সঙ্গে ভোটের কাজটা করো, আমি আমারটা বুঝে নেব। তা কেষ্ট যে 2003 থেকে টানা তো সভাপতি ছিলেন বীরভূমের, তা কতটা ভরসা এবং কতটা স্নেহ কেষ্টকে করেন মুখ্যমন্ত্রী, সেটা বোঝাই যায়। এখন তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। চরম চরম ঢাক বাজত, গুড় বাসাতা বিলি হতো, নকুলদানা বিলি হতো, ইত্যাদি ইত্যাদি। বিরোধীদের অভিযোগ, গাঁজা কেস দিয়ে বিরোধী দলের কর্মী নেতাদের ফাঁসানো হতো এবং ভোটের সময় কার্যত কেষ্টমণ্ডলের কথাতেই বীরভূম জেলায় ভোটটা হতো। তাকে নির্বাচন কমিশন ভোটের দিন অনেক সময় নজরবন্দি করেছে, কিন্তু কিচ্ছু হয়নি। অনেকে ভেবেছিলেন তৃণমূলে যে কেষ্টমণ্ডল জেলে যাওয়ায় বীরভূমে তৃণমূলের সংগঠনে ক্ষতি হবে। অনেকে তখন জেগে উঠেছিলেন। এখন বীরভূমের জেলা পরিষদের সভাপতি, নানুরের নেতা, দীর্ঘদিন কেষ্ট বিরোধী কাজল শেখ, সেও নাকি মিষ্টি বিলি করেছে কাল। বলেছে কেষ্টদা আমাদের সবার অভিভাবক। এখনো পর্যন্ত কেষ্টমণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে কিন্তু মুখ্যমন্ত্রী সরাননি। এখন জেল খেটে কেষ্ট ফিরে আসার পর বীরভূমের রাজনীতিতে এবং সর্বোপরি বাংলার রাজনীতিতে তার কি ভূমিকা হবে, সেটা দিয়ে কিন্তু নজর রাখতে হবে। দেখুন, কেষ্টমণ্ডল একটা জেলার সভাপতি ঠিক আছে, কিন্তু বাংলাতে সবাই রাজনীতির খবর যারা রাখেন সবাই তাকে একটাকে চেনেন, কারণ তার সব প্রবাদে পরিণত হওয়া নানা বচন। এখন কেষ্টমণ্ডলের অবর্তমানে যারা বীরভূমে দলের অভ্যন্তরে ছড়ি ঘোরাচ্ছিলেন, একটা কোর কমিটি তৈরি হয়েছিল
পরিবর্তিত পরিস্থিতিতে তারা কি কোণঠাসা হয়ে যাবেন? আর কেষ্টর সাবেক অনুগামীরা আবার কি দলে তাদের সেই পুরনো গুরুত্ব এবং মর্যাদা ফিরে পাবেন? অনেক কেষ্ট অনুগামী কেষ্ট জেলে যাওয়ার পর চুপচাপ ঘরে বসেছিলেন বা রাজনীতি করলেও তাদেরকে সেরকম গুরুত্ব দেওয়া হচ্ছিল না। আবার তাদের দ্বারা মেনস্ট্রিম পলিটিক্সে ফিরে আসলে তারা নিশ্চয়ই আবার তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের অতীত প্রাধান্যের জায়গাটা খোঁজবার চেষ্টা করবে। কেষ্টর জামিন কতগুলো মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। ইডি সিবিআই কে অনেকেই মনে করেন সর্বরৌখর বিশল্যকরণী, বিশেষ করে বিজেপি ইকোসিস্টেমের সঙ্গে যারা যুক্ত। ইডির হাতে বা সিবিআই এর হাতে তৃণমূলের কেউ গ্রেপ্তার হলে বা কোনো নেতার বাড়িতে ইডি বা সিবিআই এর অভিযান চালালে তারা যার পর নাই আহ্লাদিত হন। অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং ইডি তাকে গ্রেপ্তার করেছিল গরু পাচার থেকে তিনি লাভবান হয়েছেন। কিন্তু এখন তো প্রমাণ করতে হবে। সেই প্রমাণ করার কাজটা কিন্তু মোটেই সহজ নয়। আপনি যদি প্রমাণ চার্জশিটে দাখিল করতে না পারেন তাহলে আপনার কেসটা কিন্তু টিকবে না। তাই অনেকে যখন বলেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজ্যের শাসক দলের বিভিন্ন নেতাকে এজেন্সি গ্রেপ্তার করেছে, এই কেষ্টদের মুক্তিতে তাদের বক্তব্যই কিন্তু কিছুটা হলেও মান্যতা পাবে। তবে কেষ্টমণ্ডল 2 বছর জেল কেটেছেন, মানিকও প্রায় 2 বছর, পার্থ চট্টোপাধ্যায়ের এখনো জামিন হয়নি, বালুর 1 বছর হয়ে গেল। হয়তো পার্থ চট্টোপাধ্যায় আগামী দিনে জামিন পেয়ে যাবেন। তাদের হাজতবাস হয়েছে ঠিকই, এতে কেউ যদি শ্লাঘাবোধ করেন সেটা অন্য ব্যাপার, কিন্তু প্রমাণ জোগাড় করে চার্জশিট পেশ করে যদি এজেন্সি আদালতে এদেরকে দোষী সাব্যস্ত করতে পারেন তবেই তদন্তের সার্থকতা। এজেন্সি বলতেই পারে যে আমরা এখানে সরকারের কাছ থেকে কোনো সহায়তা পাই না, অনেক প্রমাণ লোপাট হয়ে যায়, সাক্ষীরা পরবর্তীকালে পিছু হটে যায়। এই যে এজেন্সি এদের জামিনের বিরোধিতা করার মূল কারণ হচ্ছে এরা রাজনৈতিকভাবে প্রভাবশালী, এরা মুক্তি পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারে, তথ্য প্রমাণ লোপাট করতে পারে, সেই জন্যই এদের জামিন পেতে দেরি হয়। এখন এজেন্সির কাছে চ্যালেঞ্জ, তথ্য প্রমাণ দিয়ে চার্জশিট পেশ করে তাদেরকে প্রমাণ করতে হবে এরা অপরাধী। রাতারাতি এগুলো হবে না। অর্থাৎ অনুব্রত মণ্ডলরা আগামী দিনে আবার দাপটের সঙ্গে রাজ্যের রাজনীতিতে ফিরে আসবেন। হ্যাঁ, হয়তো তার সেই প্রবাদে পরিণত হওয়া বাণীগুলো এখন আর শুনবো না, হয়তো তিনি কিছুদিন নিজেকে গুটিয়ে রাখবেন, কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের আগে অনুব্রত দাপটের সঙ্গে বীরভূমের রাজনীতিতে যে ফিরে আসবেন তা নিয়ে কণামাত্র সংশয় নেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা নিশ্চিন্ত হবেন যে তার স্নেহের কেষ্ট আবার দলের রাশ হাতে নিচ্ছে বীরভূমে। এখন কেষ্টর ফিরে আসায় সাধারণ মানুষের মনে তার কি অভিঘাত করবে? এখন তৃণমূলের কর্মী সমর্থকরা, কেষ্টর অনুগামীরা আহ্লাদিত হবেন, আনন্দিত হবেন, তারা ভুরিভোজ করবেন, তারা আবির খেলবেন, অকাল দীপাবলি পালন করবেন, এটা তো নতুন কিছু কথা নয়। তাদের নেতা ফিরে আসছেন 2 বছর বাদে, তাদের তো আনন্দ হবেই। কিন্তু শুধু তো দলীয় কর্মী আর দলীয় নেতাদের নিয়ে রাজনীতি হয় না, এদের বাইরে যে বৃহত্তর জনগোষ্ঠী আছে, সাধারণ মানুষ আছে, কেষ্ট নতুন করে আবার যদি সক্রিয় রাজনীতিতে অংশ নেন তাহলে তাদের মনোভাব কি হবে সেটাই কোটি টাকার প্রশ্ন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তারা কি কেষ্টর
আবার রাজনীতিতে পুরো দমে ফিরে আসাকে মন থেকে মানতে পারবেন? প্রকাশ্যে কিছু না বললেও তাদের ক্ষোভ কি ভিতরে ভিতরে ধুমায়িত হবে না? যারা এতদিন এই গত 2 বছর ধরে বীরভূমের রাজনীতিতে তৃণমূলের ওই ছড়ি গড়িয়েছেন, দাপট দেখিয়েছেন, কেষ্ট ফিরে আসায় তাদের অনেকে হয়তো মনে করতে পারেন যে এবার আমাদের কোণঠাসা হতে হবে। তারা কি সব হাত গুটিয়ে বসে থাকবেন? তারা কি খেলার মাঠ একেবারে কেষ্টকে ছেড়ে দেবেন? এরকম অনেক প্রশ্ন আছে। তাই বাংলার রাজনীতিতে অনুব্রত মণ্ডল একটা ঘরানা তৈরি করেছিলেন, কি ওই চরম চরম ঢা, গুড় বাতাসা, নকুলদানা, ওই ক্যাবা বলেছেন না পুলিশের এতে বোমা মারো ইত্যাদি ইত্যাদি, বিরোধী দলের নেতা কর্মীদের গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়া, এইসব বিস্তর অভিযোগ তার বিরুদ্ধে আছে। সেই অভিযোগগুলো কি ফিকে হয়ে যাবে? এখন তৃণমূল কেষ্টকে কতটা দায়িত্ব দেয় বীরভূমের রাজনীতিতে সেটাও একটা বড় কথা। হতে পারে কেষ্ট সভাপতি এখনো তো আছেন, আগামী দিনে হয়তো তাকে আরেকটু সক্রিয় করা হলো, কিন্তু জেল যাত্রার আগে কেষ্টর যে সক্রিয়তা ছিল সেই সক্রিয়তা কি খুব তাড়াতাড়ি ফিরে আসবে? আমার মনে সন্দেহ আছে। যতই বীরের মর্যাদা দিয়ে তাকে বরণ করে নিয়ে আসা হোক না কেন, সাধারণ মানুষের মনে কেষ্ট সম্পর্কে কি খুব একটা ভালো ধারণা আছে? আমি দলীয় কর্মী, দলীয় নেতৃত্বের কথা বলছি না, তারা কজন সংখ্যায়, কিন্তু তার বাইরে বৃহত্তর যে সমাজ, সাধারণ মানুষ, যারাই ডিসাইডিং ফ্যাক্টর ভোটে, তাদের ভোটেই সরকার পরিবর্তন হয়, তারা কতটা এই কেষ্টকে গ্রহণ করবেন আবার রাজনীতির মঞ্চে, এটাই সব থেকে বড় কথা। এবং আমার মনে হয় আইপ্যাক তখন পরামর্শ দেয়, যদিও সংগঠনের রদবদল করার ক্ষেত্রে আইপ্যাককে এখন কাজ বন্ধ করতে বলেছেন দলনেত্রী, কারণ আর্চিকর কাণ্ডের প্রেক্ষিতে শাসকের বিরুদ্ধে তো একটা ক্ষোভ তৈরি হয়েছে, তার মধ্যে যদি সংগঠনের কিছু রদবদল হয় তাতে আরো সমস্যা বাড়তে পারে। তাই আমার মনে হয় যে এই মুহূর্তে কেষ্টকে খুব সক্রিয়ভাবে রাজনীতির মঞ্চে তৃণমূল নিয়ে আসবে না। আপাতত ঠিক আছে, সে মুক্তি পেয়েছে, জেলা সভাপতি থাকবে, কিন্তু আগে যেভাবে আমরা কেষ্টকে দেখতাম খুব সক্রিয়, সেই সক্রিয়তা এই মুহূর্তে কেষ্ট দেখা যাবে বলে আমার মনে হয় না। এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কেষ্টর অতি সক্রিয়তাকে এখনই সবুজ সংকেত দেবে না। বিরোধী দলগুলোর কাছে সেটব্যাক, তারা কেষ্ট তিহারে গড়াগড়ি খাচ্ছে বলে অনেক কথা বলেছিল, কিন্তু কেষ্টর অভিজ্ঞতাকে সামনে রেখে বিরোধী দলগুলো তৃণমূলকে নিশানা করে বলেছিলেন এরকম অনেকেই কেষ্টর পদাঙ্ক অনুসরণ করবে। কিন্তু যখন অনুব্রত শেষ পর্যন্ত জেল থেকে বেরিয়ে এলেন, তখন কিন্তু তাদের এই প্রচারটা একটু ভোঁতা হয়ে যাবে। তারা বলতেই পারেন জামিন পেয়েছেন মানে এই নয় যে সব অপরাধ থেকে তিনি করেননি এটা প্রমাণিত হলো। আইন প্রক্রিয়ায় তিনি জামিন পেয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত হচ্ছে, এজেন্সিকে প্রমাণ করতে হবে যে তিনি অপরাধী কিনা। তাই জামিন পাওয়ার অর্থ নয় যে সব অপরাধের অভিযোগ থেকে তিনি মুক্ত হলেন, বিরোধীরা এটা বলবেন। কিন্তু প্রশ্ন হলো লোকসভা নির্বাচনের আগে, তার আগে থেকে প্রধান বিরোধী দলনেতা অন্যান্যরা সবাই বারবার করে বলতেন যে তৃণমূলের অনেকে আছেন যাদের পরিণতি কেষ্টর মতো হবে, তারা তিহারে গড়াগড়ি খাবে। এখন 2 বছর বাদে কেষ্ট জেল থেকে বেরিয়ে এসছেন, তাদের এই বক্তব্যের ধার কমে যেতে পারে বলে রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে। দেখুন, মলয় ঘটককে ইডি নাকি 1 ডজন বার ডেকেছিল, তিনি একবার গেছিলেন, বলেছিলেন যে তার বিরুদ্ধে ইডির অভিযোগ খারিজ করা হোক, সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। ইডি তাকে দিল্লিতে তলব করেছিল, মলয়বাবু
কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, হাইকোর্ট বলেছিল যে কলকাতাতেই ডাকতে পারেন ইডি। তারপর 181 দিন পেরিয়ে যাওয়ার পর ইডি হঠাৎ করে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে। 181 দিন, 6 মাস চুপচাপ বসেছিল, হঠাৎ করে গা ঝাড়া দিয়ে ইডি কলকাতা হাইকোর্টের রায়ের উপরে খারিজ করার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো। সুপ্রিম কোর্ট সঙ্গতকরণে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ইডির পক্ষ থেকে যিনি অ্যাপিয়ার করেছিলেন এসবি রাজুকে বলেছেন, আপনারা কি 6 মাস ধরে ঘুমোচ্ছিলেন? হঠাৎ করে আপনারা এই অ্যাপিলটা করছেন কেন? খারিজ করে দিয়েছেন। আসলে ইডি ভেবেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি যখন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, যে এজেন্সি মনে করলে কয়লা পাচারের ব্যাপারে অভিষেককে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেই রায়টাকে দেখেই আমার মনে হয় এজেন্সি কলকাতা হাইকোর্টে যে রায় ছিল যে মলয়বাবুকে এখানেই জিজ্ঞাসাবাদ করতে হবে কলকাতায়, সেটাকে চ্যালেঞ্জ করেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট এই 181 দিন পেরিয়ে যাওয়ার পরে ইডির কেন ঘুম ভাঙলো এই মৌলিক প্রশ্নটা তুলেছেন। অনেক সময় দেখা যায় খুব তৎপরতা এজেন্সি, নোটিশের পর নোটিশ পাঠাচ্ছে, কিন্তু হঠাৎ করে সবকিছু শীত কমে চলে। মলয়বাবুকে 12 বার ডেকেছিল ইডি, 12 বার। তিনি একবার গেছিলেন, তারপরে ইডির সমনকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন যে ইডি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হ্যারাস করছে। যদিও সেটা নিয়ে আদালত কিছু বলেনি, শুধু বলেছে যদি জেরা করতে হয় কলকাতাতেই করতে হবে। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স 368 পাতার রিপোর্ট দিয়েছে, 2-3 দিন আগে প্রকাশ হয়েছে। সেখানে প্রিভেনশন অফ মানি লন্ডারিং এর ক্ষেত্রে ভারতের ভূমিকাকে প্রশংসা করা হয়েছে, কিন্তু আরো তৎপরতা জরুরি বলে তাদের মত। তাদের বক্তব্য হচ্ছে আইনগত দীর্ঘসূত্রিতার জন্য অনেক সময় অপরাধী সাব্যস্ত করতে সমস্যা হয় এজেন্সি। $1050 কোটি তারা আটক করেছে ঠিকই, কিন্তু আপনাকে তো দোষী সাব্যস্ত করতে হবে। সেই দোষী সাব্যস্ত করার হার খুব কম। তার পিছনে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে আইনগত দীর্ঘসূত্রিতার জন্য প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে যাদেরকে বিরুদ্ধে মামলা আছে তাদেরকে দোষী সাব্যস্ত করতে অনেক সময় অসুবিধা হয়।